হ্যালো বন্ধুরা, অনেক দিন পর এলাম ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা কোশ্চেনের উত্তরগুলো নিয়ে। আজকে আমরা 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। তার আগে বলি, তোমরা অবশ্যই খবর পেয়ে গেছো যে এবারে দ্বিতীয় পর্বে যে পরীক্ষার কোশ্চেনগুলো হবে সেটা পর্ষদ থেকে আসবে। স্কুল হয়তো করবে না, কিন্তু কিছু কিছু স্কুল নিজের স্কুলের কোশ্চেন নিজেরাই করে থাকে। আর পর্ষদ থেকে কোশ্চেন এলেও তোমরা প্রশ্নবিচিত্র কোশ্চেনগুলো করে যাও, কারণ এইগুলো তোমাদের আগে ভবিষ্যতে চলার পথে অনেক কাজে লাগবে, বুঝেছো? যেটা তোমাদের এই প্রশ্নগুলো করলে কী হবে, তোমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎটাকে আরও তো উজ্জ্বল করতে হবে। শুধু ওই পরীক্ষার পাস করলাম, ফেল করলাম বা ভালো নম্বর নিয়ে এলাম সেই সব নিয়ে তো হবে না। আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কঠিন রাস্তা পেরিয়ে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো, অনেক কঠিন রাস্তা। তোমরাও তো সমস্ত খবর কাগজে টাগজে দেখছো, ঠিক আছে? এবার সেই সব দেখেও নিজেকে তো উন্নত করার জন্য সবসময় লড়াই করেই যেতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। চলো তাহলে আজকে আমরা শুরু করছি 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? যেখানে দিয়েছে দেখো, একের ক দিয়েছে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, যেখানে দেখো 84/102। এরপরে দেখো 10টা স্কুলের কোশ্চেনের উত্তরগুলো তোমাদের করে দিয়েছি, তো সেখান থেকে তুমি এরপরে এরপরে যে প্রশ্নর স্কুলগুলো রয়েছে প্রশ্ন, সেগুলো প্রায়ই কমন, তাই না? 90% কমন, দু একটা হয়তো এদিক ওদিক থেকে কোশ্চেন এসছে। সেইটা তোমরা যদি ভালো করে 10টা স্কুলের কোশ্চেনগুলো ঠিকঠাক করতে পারো, আমার মনে হয় তোমরা প্র্যাকটিস যদি ভালো করে করো, তাহলে মনে হয় 11 থেকে বাকি 20 পর্যন্ত, মনে হয় 20টা স্কুল রয়েছে, 20 পর্যন্ত কোশ্চেনের উত্তরগুলো খুব ইজিলি করতে পারো, ঠিক আছে? এর মধ্যে আমি 11 নম্বর স্কুলটাও দেবো না ভাবলাম, কিন্তু এখানে দেখলাম দু একটা কোশ্চেন একটু তোমাদের করে দেখানো দরকার বলেই ভাবলাম করে দিই, ঠিক আছে? এরপরে যদি 12 নম্বর থেকে 20 নম্বর স্কুলের মধ্যে আমি চেষ্টা করব। আমি এখন একটু বিজি হয়ে গেছি বলে তোমাদের ভিডিওগুলো নিয়ে আসতে পারছি না, একটু আমার কাজের চাপটা বেড়ে গেছে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি যদি সময় পাই তাহলে 12 থেকে 20-র মধ্যে 20 কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা হওয়ার আগেই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের স্পেসিফাই যদি কোনো স্কুলের কোনো কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনোই থাকে, তাহলে তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তাহলে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করেছি। প্রথমে দেখো 2 দিয়ে কেটেছি, দিয়ে হয়েছে 84কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 42, আর 102কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 51। এবার 42 আর 51কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 14, আর 51কে ভাগ করে পেয়েছি 17, মানে 14/17। তারপরে ক্ষয়ের দাগেরটা দিয়েছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। 6-15 লঘিষ্ঠ আকার হলো 3/5, তাহলে 6-15 লঘিষ্ঠের আকার দেখো 3 দিয়ে যদি ওপর নিচে ভাগ করি হবে 3 দিয়ে 6, 3×5 15, 2/5। এটা মিথ্যা, ভাগ করার সময় কিন্তু 3 দিয়ে ওপর নিচে ভাগ করছি, সেই জন্য 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, ভুল করে দিয়ে সত্য লিখে বলে চলে এসো না, ঠিক আছে? এটা খুব ভালো কোশ্চেন। বদমাস নিয়মে এর অর্থ কী? তাহলে বদমাস নিয়মে এর মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ, তাই তো? তারপরে দিয়েছে দেখো, বদমাসের শব্দের অর্থ কী? সে এর অর্থ হচ্ছে ডিভিশন বা ভাগ। তারপরে হচ্ছে ভুল না ঠিক লেখো, 3/9 = 9/3। এটা তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে। তাহলে এটা 3/3কে 9 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 3টা হচ্ছে ছোট, আর 9/3 মানে তো তোমরা জানো 3, ঠিক আছে? সেজন্য এই সম্পর্কটা ভুল। আমরা কি জানি, যোগ আর গুণের ক্ষেত্রে আগে পরে সংখ্যা লিখলে তাদের মান এক হয়, কিন্তু বিয়োগ আর যোগের ক্ষেত্রে যদি সংখ্যাটাকে আমি আগে পরে লিখি, তাহলে আমাদের মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাবে। সবসময় মনে রাখবে, যোগ আর গুণ যদি দুটোই আলাদা আলাদা হয়, মানে এটা এদিকে করলাম, এটা এদিকে করলেও যোগ আর গুণের ক্ষেত্রে এই মানটা কিন্তু সমান থাকবে, কিন্তু ভাগ বা বিয়োগের ক্ষেত্রে এই মানটা কিন্তু সমান হয় না, ঠিক আছে? পরীক্ষার সময় মাথা ঠান্ডা করে বুঝে সুঝে লিখলেই দেখবে অঙ্কগুলো আর ভুল হচ্ছে না। তারপর দিয়েছে 6/5-3 কী ধরনের ভগ্নাংশ? 6/5-3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখতেই পাচ্ছ একটা পূর্ণ রয়েছে, এইটা এরকম থাকলে চোখ বুঝে লিখবে পূর্ণ ভগ্নাংশ। রেখাংশে প্রান্তবিন্দু কটি? রেখাংশে 2টো প্রান্তবিন্দু। কেন? এইটা হচ্ছে রেখাংশে, এই একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট পর্যন্ত, তাহলে দুটো, এই পয়েন্ট মানে কি? প্রান্তবিন্দু, তাই তো? তাহলে একটা সরলরেখার কোনো একটা অংশকে নেওয়া হয়, সেটাকে রেখাংশ বলে, তাই তো? সরলরেখাকে আমরা সংক্ষেপে কী বলি? রেখা। তাহলে ওই রেখা থেকে একটা ছোট্ট অংশ তুলে নেওয়া হয়েছে, সেটাই জন্য এটার নাম হচ্ছে রেখাংশ।
20.05 টাকা বলতে তুমি কি বোঝো? তাহলে এটা বলতে বোঝায় 20 টাকা 5 পয়সা। 05 মানে 5 পয়সা। আর যদি থাকতো 20.5 টাকা তখন লিখতাম 20 টাকা 50 পয়সা। মানে যদি লেখাটা থাকতো 20.5 টাকা তখন এটা হতো 20 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছ? আর এখানে 05 দিয়েছে মানে 5 পয়সা লিখতে হবে। খেয়াল রাখবে এগুলো পরীক্ষার হলে, এগুলো একটু একটু ভুল করার জন্যই দেয়। 7-এর বর্গ কত? 7-এর বর্গ মানে 7-এর স্কোয়ার, মানে 7 গুণ 7 সমান 49। ঠিক আছে? তারপর সঠিক উত্তরটি লিখো 100 ভাগের 5 ভাগ। তাহলে 100 ভাগের 5 ভাগ মানে 5/100 লিখে দেবো আমরা, যে সমান 0.5। অয়ের দাগের উত্তর। এইটা তোমরা তো শিখেইছো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করতে হয়। যেটা শেষে থাকে সেটাকে ওপরে বসাতে হবে, আর যত ভাগের বলেছে মানে সেটা নিচে বসবে, মানে বড়টা নিচে বসবে আর ছোটোটা ওপরে বসবে। ঠিক আছে? তারপরে দিয়েছে দেখো টয়েতে দিয়েছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রে পরিসীমা ভাজিত 4। এটা তো সূত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাই এটা ঘুরে গিয়ে হয়ে গেল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা ভাজিত 4। ঠিক আছে? ভাজিত এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় শুধু 4 বসাতে হবে। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়? দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা টানা যায়। মানে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এটা দিয়ে কটা সরলরেখা টানা যাবে? এই একটা মাত্র সরলরেখা টানা যাবে, এর বেশি তুমি টানতে পারবে না। দেখো তারপর 2-এর ক দিয়েছে দেখো সমরেখ বিন্দু কাকে বলে? চিত্রকে দেখাও। প্রায় স্কুলগুলোর মধ্যে এসছে, বারবার এরা উত্তর করিয়ে দিয়েছে। তাহলে সমরেখ বিন্দু যদি 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তাদের সমরেখ বিন্দু বলে। তাহলে আমি এখানে 4টে 3 বা 3-এর বেশি বলেছে মানে 3-এর অধিক আমি দিয়েছি। ABCD 4টে বিন্দু নিয়েছি, নাম দিয়েছি ABCD দিয়ে উত্তর লিখবে ABCD। এই বিন্দু 4টি হলো সমরেখ বিন্দু। নেক্সট দিয়েছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু ইন্টু বাহু। তাই তো ক্ষেত্রফল বলে দিয়েছে 1024 বর্গমিটার সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 1024 24 4 দিয়ে ভাগ করে পাচ্ছি 256। কি হলো? 4 দিয়ে ভাগ করলাম কেন হঠাৎ? দেখো এটা কি করেছে আমি। বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য মানে 1024 মিটার মানে হচ্ছে 32 মিটার। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি করছি, এটা এই অঙ্কটা ভুল করা হয়ে গেছে। 1024 এইটাকে আমরা এরকম উৎপাদকে বিশ্লেষণ করবো। 2 1 2 5 10, 2 1 2 2 2 4 দিয়ে আবার যাবো 2 2 4, 2 5 10, 2 6 12। ঠিক আছে? তারপর 2 1 2, 2 2 4, 2 1 16। আবার গেলাম 2 6 12, 2 4 8। তারপরে গেল 2 1 2 3 6, 2 2 4, 2 1 2 16 32, 2 1 16। তারপরে গেল 2 4 8, 2 2 4। তাহলে কটা 2 পেলাম? 1 2 1 2 1 2 1 2 এরকম দুটো দাগ দিয়ে দেবো। তাহলে কটা দাগ পেলাম? 1 2 3 4 5টা। তাহলে 5টা 2 1 2 3 4 5 মানে 5টা 2কে গুণ করলে কত পাবো? 32 মিটার। 32 গুণ 32 মিটার করে। তাই তো? এটাও মিটার এটাও মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান এইটাও মিটার বাহুর দৈর্ঘ্য আর এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 32 মিটার। বোঝা গেছে? ওই পরিসীমা করেছি তো, করে এখানে বাহুর দৈর্ঘ্য লিখে এখানে 4 দিয়ে ভাগ করে দিয়েছি বলে অঙ্কটা ভুলে গেছে। তাহলে বুঝতে পেরেছ? একটু অন্যমনস্ক হলেই কিন্তু অঙ্কগুলো ভুলে যাবে। সেই জন্য বলছি বারবার যত প্র্যাকটিস করবে পরীক্ষা হলে মাথা ঠান্ডা করে কী করছে না করছে, কী পারছে না পারছে সেসব দেখবে না। তুমি যেটা পারছো সেটা নিজের মন দিয়ে করবে, তাহলেই দেখবে সব অঙ্কগুলো ঠিকঠাক হবে। এরকম ভুল তোমরা করেছো না। ঠিক আছে? তারপরে দিয়েছে গয়েরটা দিয়েছে দেখো 1 4, 2 3, 1 18 ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। তাহলে এটা করা কীভাবে শিখেছি? এই নিচেরগুলো 4 3 18 লসগু বার করবো। দেখো লসগু বের করেছি, বের করে পেয়েছি আমরা 36। তাহলে এই নিচে 4-এর সঙ্গে কত গুণ করলে 36 পাবো? 9 গুণ করে 36 পাবো। কোথা থেকে পাই আমরা এটা? 9 গুণ করতে কী করে পাই? এখানে 2 2 4 হয়ে যাচ্ছে, 4 বাদ দেওয়ার পর কী রয়ে গেলো? 3 আর 3, 3 3 গুণে 9। তাহলে ওপর নিচে 9 দিয়ে গুণ করে দিলাম।
দিয়ে পেলাম 9 36, 2 3 টাকা 3, এই 3 টাকা বাদ দেওয়ার পর কী কী রইলো, 3 গুণ 2 6, 6 দিয়ে 12, তাহলে 12 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। দেখো তাহলে ভাগ করতে হচ্ছে না, আমি যে লসাগু বের করেছি সেখান থেকে। এই লাইনটা লেখার কারণই এটা, যেহেতু এখান থেকে আমার ভাগ বা অন্য গুণ না করতে হয়, ডাইরেক্টলি আমি উত্তর করতে পারি। ঠিক আছে, তাহলে 24/36, আর এখানে দেখো 18 রয়েছে, তাহলে 3 3 9, 9 দিয়ে 18, 18 বাদ দেওয়ার পর কে পড়ে রইলো, শুধু 2, তাহলে 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, দিয়ে 1 এরপর দেখো এদের মধ্যে সবচেয়ে বড় কে, 24/36, তাই না? 9 24 আর 2 এর মধ্যে কে বড়, 24, তারপরে কে 9, তারপরে হচ্ছে 2, তাহলে 24/36 মানে হচ্ছে 2 এর 3, 9 36 মানে হচ্ছে 1 এর 4, আর 2 এর 36 মানে হচ্ছে 1 এর 18, তাই ছোটো থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোটো সবচেয়ে কত, 1 এর 18, লেস দ্যান এটা, যার দিকে হাত থাকে সে বড়, তাই তো? আর যার দিকে হাতটা থাকবে সে বড়, মানে এদিকে হার রয়েছে মানে কি 2 এর 3টা বড়, আর আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই হচ্ছে শেষে এটা দেখো, শেষে এটা রয়েছে, এটা প্রথমে বড়, তারপরে এ বড়, তারপরে এ বড়, তাহলে সবচেয়ে ছোট কে হচ্ছে এ, তাহলে একে আগে লিখলাম, 1 এর 18 লেস দ্যান 1 এর 4 লেস দ্যান 2 এর 3। ঠিক আছে, বড় থেকে ছোট বললে এটাই উত্তর হয়ে যেত, ছোট থেকে বড় বলেছে বলে আমি ঘুরিয়ে দিয়েছি। ঠিক আছে, নিজেরা করবে তাহলেই বুঝতে পারবে। তারপরে দেখো এই শূন্যস্থানটাকে অনেকবার করে দিয়েছি, 21/36কে দেখো কাটাকাটি করে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। 3 দিয়ে কেটেছি, দেখো 3 7 21, 3 12 36, 7 12, তারপরে ওপরে দিয়েছে 35, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 35 পেয়েছে, দেখো 7 গুণ 5-এর সঙ্গে গুণ করে 35 পেয়েছে, তাহলে নিচেরটা 12-এর সঙ্গে কত গুণ করবো, 5, 12 5 60, তারপরে দিয়েছে দেখো এখানে 84, তাহলে এই 12-এর সঙ্গে কত গুণ করে 84 পেয়েছি, 7 গুণ করে 84 পেয়েছি, তাহলে এই 7-এর সঙ্গে ওপরে 7 গুণ করবো 49, মানে লঘিষ্ঠ আকারে নিয়ে আসার পর এই গুণ হচ্ছে না ভাগ হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। লঘিষ্ঠ আকার না করলে তুমি এখানে ক্যালকুলেশন করতেই থেকে যাবে যে 21/36-এর সঙ্গে কত গুণ, 21-এর সঙ্গে কত গুণ করলে রে বাবা 35 পাবো, তাই না? তখন পরীক্ষা হলে দেবে এই একটা অঙ্কের টেনশনে তুমি বাকি অঙ্কগুলো ভুল করে এসছো। সেই জন্য বারবার বলেছি প্রথমে এইটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করবে, তারপর দেখবে এই লঘিষ্ঠ আকারে যে সংখ্যাটা বেরোলো তার যে ভগ্নাংশটা বেরোলো তার সঙ্গে কত গুণ বা ভাগ করা হয়েছে সেটার দিকে নজর রাখবে, তাহলে দেখবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখে দিয়েছি, একটি বাড়ির 6/7 রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে, তাহলে ধরি মোট অংশ হচ্ছে 1, তাহলে রং করা বাকি আছে 1 - 6/7, তা 6/7 অংশ রং করা হয়েছিল আর একাংশ ধরেছি মোটটা, তাহলে কত 7 - 6/7 সমান 1 এর 7 অংশ, তাহলে 1 এর 7 অংশ রং করা বাকি আছে। ঠিক আছে, নেক্সট দেখো 4টা দিয়েছে বিয়োগ করো, তোমরা ভগ্নাংশের বিয়োগ আশা করি জানো। ঠিক আছে, তা একবার দেখে নাও, আমি আর এটা বললাম না। তারপর 6টা দিয়েছে আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা কে জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে 120 বর্গমিটার আর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 12 বর্গমিটার, তাহলে প্রস্থ বের করতে বলেছে, তাহলে প্রস্থ বার করার জন্য কী করতে আমাদের ভাগ করতে হবে, 120 ভাজিত 12 সমান 10 মিটার, তাহলে আয়তাকার জমির প্রস্থ হবে 10 মিটার। এই অঙ্কটাও তোমরা জানো, আমি জানি, কারণ এই অঙ্কগুলো বারবার করানো হয়েছে। ঠিক আছে, তারপরে দিয়েছে বুর্গিজা দিয়েছে, স্থানীয় মানে বিস্তার করে লেখো 207.07, দেখো এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখে দিয়েছি, 200 যোগ 0টাকে 0 থাকবে, 0টাকে লেখার দরকার নেই, তাহলে 7 যোগ 2, আর দশমিক পর 2 ঘর পর দেখো এখানে 0 রয়েছে, 0টাকে করার দরকার নেই, 2 কত ঘর পর রয়েছে, দশমিক পর 2 ঘর, তাহলে একের পিঠে দুটো 0, আর কথায় লিখে কত পাবো 207.02, অথবা 207 2 শতাংশ। ঠিক আছে, শতাংশ বা দশাংশ কথায় লেখার মধ্যে এই দুটোর মধ্যে কোনো একটা লিখলেও তুমি ফুল মার্কস পাবে, দুটোই লিখতে হবে, তার কোনো মানে নেই, তোমাদের সুবিধার্থে যে যেটা দিয়ে করেছো সেটা যাতে বুঝতে পারো সেজন্য দুটোই লিখে দিয়েছি আমি। ঠিক আছে, ঝয় দিয়েছে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন। এই অঙ্কটাও অনেকবার করে দেওয়া হয়েছে, দেখো তোমরা অঙ্কটা দেখে নাও, আমি আর বলবো না। ঠিক আছে, ইয়া দিয়েছে দেখো সরলরেখা ও রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখো, এইটা তোমাদের খুব ভালো কোশ্চেন, এখানেই মনে হয় এটা দিয়েছে। ঠিক আছে, এই স্কুলেই দিয়েছে, এটার জন্যই বিশেষ করে অঙ্কটাকে এই কোশ্চেন পেপারটাকে সলভ করা। ঠিক আছে, তাহলে দেখো সরলরেখাকে প্রথমে লিখে দেখিয়েছি কীভাবে লেখা যায়, দেখো এ বি দুটো, ধরো একটা সরলরেখা নিলাম এ বি,
ঠিক আছে, তার মাথার এই চিহ্নটা দেখো, দুদিকেই চিহ্ন রয়েছে, এখান থেকে তুমি এর পার্থক্যটা বুঝে যাবে। আর রশ্মির ক্ষেত্রে দেখো ওই সেম সরলরেখারই একদিকে চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? মানে সরলরেখার দুদিকে চিহ্ন রয়েছে মানে সরলরেখাটা এদিকেও বাড়বে আবার এদিকেও বাড়বে, কিন্তু রশ্মির একদিকে চিহ্ন রয়েছে মানে কি রশ্মিটা শুধু একদিক বরাবরই বেড়ে যাবে। এখান থেকে ধরো শুরু করেছে, সেই এদিক বরাবরই বাড়বে, আর কোনো দিকে এদিক ওদিক হবে না। সেটাই লিখেছি দেখো, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রশ্মির একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে কোনো প্রান্তবিন্দু নেই। দেখো রশ্মির একদিকে প্রান্তবিন্দু রয়েছে, এখানেই প্রান্তবিন্দু মানে পয়েন্টটা শুরু হচ্ছে, এদিকে কিন্তু আর কোনো প্রান্তবিন্দু নেই, চলে যাচ্ছে। আর এর কোনো প্রান্তবিন্দুই নেই, এইদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, এর কোনো পয়েন্ট নেই। 2 নম্বর দিয়েছে একটি সরলরেখা যা উভয় দিকে অসীম পর্যন্ত বিশিষ্ট। উভয় দিকে মানে এদিকেও বিস্তৃত হবে এদিকেও বাড়বে, বিস্তৃত মানে কি এদিকেও বাড়ানো যাবে এদিকেও বাড়ানো যাবে। আর রশ্মি একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এই রশ্মিটা দেখো এই একটা পয়েন্ট থেকে শুরু হলো, শুরু হয়ে এই দিক বরাবরই যাবে, মানে এই দিকে স্ট্রেট লাইন বরাবরই যাবে, এই কিন্তু আর কোনো দিকে বেঁকবে না, এদিকেও বেঁকবে না এদিকেও বেঁকবে না, এদিকে এই যেমন স্ট্রেট লাইন বরাবর যাচ্ছিলো সেরকম স্ট্রেট লাইন বরাবরই বাড়বে। বুঝতে পেরেছো? তারপরে দেখো 3 দাগের কয়ের দেখো তোমাদের সরলগুলো, ক আর ক্ষয়ের সরলগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তারপর ক্ষয়ের দাগের হ্যাঁ, তারপরে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা 14.09 মিটার লম্বা বাসে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে, জল ও কাদায় কতটা ডুবে আছে, জল ও কাদার কতটা উপরে কত মিটার বাস আছে। এই অঙ্কটা অনেকবার করিয়েছি, আমি আর করিনি, তোমাদের প্রিভিয়াসে যেখান থেকে করেছিলাম সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই ক্ষয়ের অঙ্কটা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোথাও যদি আটকাও তাহলে করতে পারবে, ঠিক আছে? ক্ষয়ের আবার অথবা দিয়েছে দেখো 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 মিটার ও দ্বিতীয় দিনে 2.12 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে মোট কত রাস্তা মেরামত হয়েছে? তাহলে প্রথম দিনে কাজ হয়েছে দেখো 1.17 কিলোমিটার, দ্বিতীয় দিনে হয়েছে 2.123 কিলোমিটার, তাহলে দুদিনে মোট কাজ হয়েছে 3.440 কিলোমিটার। যুগটা তোমরা দেখবে। আর মোট কাজ কত ছিল? 6.285 মিটার, আর কাজ হয়েছে কত? 3.440 কিলোমিটার। দিয়ে এটাকে বিয়োগ করে পেলাম, যেটা বাকি থাকবে সেটাই তো তৃতীয় দিনে কাজ হবে, কারণ কাজ 3 দিন হচ্ছিল, 2 দিনের কাজ বলে দিয়েছে, মোট কাজ বলে দেওয়া রয়েছে, তাহলে তৃতীয় দিনে কত কাজ করবে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবে, তাহলে তৃতীয় দিনে 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। এখন মনে হয় না আর যোগ বিয়োগ বলে দিতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ভালো করে বুঝে গেছো যোগ বিয়োগ কীভাবে করতে হয়, নিজেরা প্র্যাকটিস করবে, আমি বলছি না, কারণ তোমরা যদি যতটা নিজেরা প্র্যাকটিস করবে জিনিসগুলোকে, পরীক্ষা হলে ততই ঠিকঠাক করে আসার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে? নাহলে তুমি যদি ভাবো যে না আমি অঙ্ক মুখ চোখে দেখে নিলাম দিয়ে তাহলেই হয়ে যাবে, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়। তারপর গয়েরটা দিয়েছে দেখো, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ওই ঘরের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছি 21 মিটার, প্রস্থ বলেছে 6 মিটার, তাহলে 21কে 6 দিয়ে গুণ করে পাই 126 মিটার, আর মিটার গুণ করলে কত পাই আমরা? জানো তো তোমরা, বর্গ মিটার। এটা আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি আমি, 2 মিটারকে গুণ করলে সেটা বর্গ মিটার হয়। যেমন 7-এর বর্গ বের করতে বলেছে, তাহলে 7-এর বর্গ মানে কি করছি আমরা? দুটো 7কে গুণ করছি, ঠিক সেরকমই 2 মিটারকে গুণ করছি বলে এটা হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে? সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল হবে 126 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তারপরে দেখো অথবা দিয়ে গয়েরটা দিয়েছে, একটি বর্গাকার ফুলের বাগানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, যদি বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? এই অঙ্কটাও অনেক করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এইটা, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, হ্যাঁ, আর বর্গক্ষেত্রে প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি পেলে হয় দৈর্ঘ্য হবে 10 + 2 মিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য,
তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 × 10 সমান হচ্ছে 40 মিটার। আর যখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়েছিল, মানে 10 + 2 12 মিটার করা হয়েছিল, তখন পরিসীমা কত? 4 × 12 সমান 48 মিটার। সুতরাং নতুন পরিসীমা আগের পরিসীমার চেয়ে এখন কত হয়েছে? 48, আর আগে কত ছিল? 40, তাহলে 8 মিটার বেশি হবে এবং নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে 8 মিটার বেশি হবে। ঠিক আছে, এটা একটু লেন্দি অঙ্কটা, ভালো করে দেখে না, এটা একটু লেন্দি, বুঝে সুঝে করলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারোর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানিও। ঠিক আছে, আমি পরের ভিডিওগুলো দেখছি, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। যদি না দিতে পারি তাহলে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা জানাবে। পরের কিছু কিছু অঙ্ক তোমাদের করে দেখানোটা দরকার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি সময় বের করে তোমাদের জন্য বাকি স্কুলগুলোরও কোশ্চেন উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করব, এই মাসের মধ্যেই তোমাদেরকে বাকি স্কুলগুলোর উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ততক্ষণ তোমরা এই স্কুলগুলোর অঙ্কগুলোকে যত পারো প্র্যাকটিস করো। মুখস্থ করবে না, প্র্যাকটিস করবে, হাতে কষে কষে প্র্যাকটিস করবে। যত লিখে কাজ করবে, যে কোনো সাবজেক্ট যত তুমি লিখতে পারবে ততই কিন্তু তোমার তার প্রতি দক্ষতা বাড়বে। ঠিক আছে, সেটার রেজাল্ট তোমরা পরে দেখতে পাবে। তোমাদের হাতে স্পিড বাড়বে, হাতের লেখাগুলো সুন্দর হবে। ঠিক আছে, পরীক্ষায় ভুল লিখে আসার সম্ভাবনা কমবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।